আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোকে শক্তি বা অর্থ দিয়ে কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। আফগানিস্তান সেই দেশের মধ্যে অন্যতম। বিগত কয়েক দশক ধরে শুরু হয়ে এখনো পর্যন্ত পশ্চিমা বিশ্বরা ও পাকিস্তান বারবার চেষ্টা করছে এই আফগানিস্তানকে দখল করার জন্য, কিন্তু কেউই এখনো পর্যন্ত সফল হতে পারেনি। যদি ক্ষমতার দিক থেকে বিবেচনা করা হয় তাহলে পশ্চিমা দেশ ও পাকিস্তানের কাছে আফগানিস্তান একেবারে ছোট্ট একটি দেশ, কিন্তু এত কিছুর পরও আফগানিস্তানকে তারা দখল করতে পারছে না। এর মূল কারণ আসলে কি? এই আফগানিস্তানকে নিয়ে কেন সবার এত মাথা ব্যথা? আফগানিস্তান কি আসলেই এত শক্তিধর দেশ, নাকি এর পেছনে রয়েছে একটি অন্য গল্প? এসটিআর বাংলায় আজকের এপিসোডে আমরা জানবো আফগানিস্তানের সেই গোপন ইতিহাস কি, জানবো আসল রহস্য। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমা দেশগুলোতে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম জানবো পাকিস্তানের সাথে কি দ্বন্দ্ব আফগানিস্তানের। আফগানিস্তান ও পাকিস্তানের দ্বন্দ্বের মূল কারণ আলোচনা করতে গেলে এই দুই দেশের বিভিন্ন দিক আমাদের সামনে চলে আসবে। সর্বপ্রথম, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার ইতিহাস অনেক পুরনো। এর শিকড় ব্রিটিশ আমল পর্যন্ত পৌঁছে যাবে। দুই দেশের সম্পর্ক সবসময় অবিশ্বাস, সীমান্ত বিরোধ এবং নিরাপত্তা ইস্যুকে ঘিরে টানাপোড়েন ছিল। এই দুই দেশের দ্বন্দ্বের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডুরান্ট লাইন। 1893 সালে ব্রিটিশ সরকার ও আফগান শাসকের মধ্যে একটি চুক্তি নির্ধারিত হয় এবং এই চুক্তির মাধ্যমে একটি সীমান্ত নির্ধারণ হয়, যা আজও আফগানিস্তানের একটি অংশের মানুষ স্বীকার করে না। আফগানিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে এই সীমান্ত তাদের উপর আসলে চাপিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে পাকিস্তান এটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন হিসাবে মনে করে এবং তা রক্ষার কঠোর ব্যবস্থা নেয়। অন্যদিকে আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে সীমান্ত পারে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি। পাকিস্তান সবসময় অভিযোগ করে আসছে যে আফগান মাটিতে থাকা কিছু জঙ্গি গোষ্ঠী তাদের উপর হামলা চালায়। আফগানিস্তানও পাল্টা অভিযোগ দেয় যে পাকিস্তান তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করছে। এই পারস্পরিক সন্দেহ এই দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও বাড়িয়ে তুলেছে। তৃতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে তালেবান ইস্যু। তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর পাকিস্তান ও আফগানের সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যায়। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশতুন জনগোষ্ঠীরা। পশতুন হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের একটি বড় জাতিগোষ্ঠী, যারা দুই দেশের দুই পাশে বসবাস করে। ডুরান্ট লাইনের কারণে এই জনগোষ্ঠীরা ভৌগোলিকভাবে বিভক্ত হয়ে পড়েছিল। ফলে সীমান্ত ইস্যু তাদের জন্য শুধু রাজনৈতিকই নয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। অনেক সময় পশতুন জাতীয়তাবাদ বা স্বায়ত্তশাসনের দাবিও উত্তেজনা বাড়ায়। পাকিস্তান আশঙ্কা করে যে এসব দাবি তাদের আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এছাড়াও সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ এবং চেকপোস্ট স্থাপন নিয়েও রয়েছে নানা বিরোধ। সব মিলিয়ে এটি শুধু একটি সামরিক সংঘাতই নয়, এটি ইতিহাস, সীমান্ত, জাতিগত পরিচয়, নিরাপত্তা, রাজনীতি এবং আঞ্চলিক প্রভাবের একটি জটিল সমন্বয়ের ফল। তাই আফগানিস্তান ও পাকিস্তানের দ্বন্দ্বের সমাধান হওয়া অতটা সহজ নয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান একটি পারমাণবিক সমৃদ্ধ দেশ, তারপরও পাকিস্তান কেন আফগানিস্তানকে ভয় পায়? এর মূল কারণ জড়িয়ে রয়েছে আফগানিস্তানের মাটিতেই। এই আফগানিস্তান প্রায় সবসময় কোনো না কোনো দেশের দ্বারা আক্রমণের শিকার হয়েছে। 2500 বছর আগে 522 খ্রিস্টপূর্বে পার্সিয়ানরা এই জায়গায় সর্বপ্রথম হামলা করেছিল, কিন্তু তাদের শাসন 2 বছরেরও বেশি টিকেনি। এরপর 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আসেন, যিনি বিশ্বের অধিকাংশ অংশ দখল করে নিয়েছিলেন, কিন্তু তিনিও আফগানিস্তানে আক্রমণ করেন এবং 7 বছরের বেশি শাসন করতে পারেননি। এরপরে মঙ্গল সাম্রাজ্য, শিখ সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্য বিভিন্ন সময় এই দেশের উপর আক্রমণ চালিয়েছে, কিন্তু শুধু মঙ্গলরাই মাত্র 2 বছরের বেশি টিকেছিল। এই ছাড়া বাকি মুঘল এবং শিখ সাম্রাজ্য 1 বছরের মধ্যে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যায়। এরপর আসে আলোচিত দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই 3টি দেশ শুধু মিলিটারি ক্ষেত্রেই নয়, অর্থনীতি এবং প্রযুক্তিতেও সারা বিশ্বের থেকে অনেক ধাপে গিয়ে। তারাও পর্যন্ত ছোট্ট একটি আফগানিস্তানকে দখল করতে পারেনি। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যুদ্ধে শুধু আমেরিকা নয়, আশ্চর্যের বিষয় হচ্ছে একটা সময় আফগানিস্তানের উপরে সব নেটো দেশ মিলে আক্রমণ করেছিল, তারপরও এই নেটো দেশগুলো আফগানিস্তানকে হারাতে পারেনি। আপনাকে জানিয়ে রাখা ভালো, এই নেটো দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইটালি, ফ্রান্স, ডেনমার্ক এবং পোল্যান্ড সহ প্রায় 13টি শক্তিশালী দেশ।
তাহলে একবার ভাবুন, এই 13টি শক্তিশালী দেশ একত্রে মিলেও আফগানিস্তানকে দখল করতে পারেনি। তাহলে বোঝাই যাচ্ছে এই আফগানিস্তানের ভেতরে হয়তো কোনো রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে, যা আজও কেউ জানে না। এবং এই ন্যাটো দেশগুলো প্রায় 20 বছর ধরে এখানে যুদ্ধ করেছে, কিন্তু কোনো উল্লেখযোগ্য সাফল্য তারা পায়নি। শেষ পর্যন্ত 2021 সালে আমেরিকান বাহিনীকেও আফগানিস্তান থেকে চলে যেতে হয় এবং তালিবানদের সাথে চুক্তি করতে হয়। বিশেষজ্ঞদের মতে 20 বছরের এই যুদ্ধে আমেরিকান বাহিনী আফগানিস্তানের মাত্র 15% এলাকায় দখল করতে পেরেছিল। তাহলে ভাবা যায় 20 বছরে মাত্র 15% এলাকা দখল হয়েছে। এত ছোট একটি দেশ কিভাবে নিজের থেকে প্রায় কয়েকশো গুণ বড় শক্তিশালী দেশগুলোর সঙ্গে মোকাবেলা করেছে? এর অনেকগুলো কারণ রয়েছে বিশেষজ্ঞদের কাছে, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান। আফগানিস্তান কেবল একটি রাষ্ট্রই নয়, এটি পাহাড়, উপত্যকা এবং বিভিন্ন জনপদের এক জটিল মানচিত্র। দেশের প্রায় 70% অংশ এলাকা জুড়ে রয়েছে দুর্গম পাহাড়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিন্দুকুশ পর্বতমালা। এই পর্বতশ্রেণীর অনেক অংশ 2000 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, যেখানে টিকে থাকা যেমন কঠিন, ঠিক তেমনি বড় আকারের সেনাবাহিনী চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে এই পাহাড়গুলো কার্যত একটি প্রাকৃতিক প্রাচীরের মতো আফগানিস্তানের হয়ে কাজ করে, যা স্থানীয়দের কাছে পরিচিত হলেও বিদেশি শক্তিদের কাছে সবসময় একটি নতুন চ্যালেঞ্জের নাম। 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপ শুরু করে, তখন তারা দ্রুতই বুঝতে পারে যে এই ভূখণ্ডে যুদ্ধ মানে সরাসরি লড়াই নয়, বরং লুকিয়ে থাকা শত্রুদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ। আফগানিস্তান বিভিন্ন কৌশলে এই বড় বড় শত্রুদের আক্রমণকে প্রতিহত করে। ধরুন, বাইরের কোনো শক্তি যদি কুন্দুজ শহরে একটি ঘাঁটি স্থাপন করে, তাহলে আফগানিস্তানরা আশেপাশের উঁচু পাহাড়ে অবস্থান নেবে এবং আশেপাশে সব পথ বিচ্ছিন্ন করে দেবে। এর ফলে কি হবে? পশ্চিমা দেশগুলোর ঘাঁটিতে কোনো অস্ত্র বা খাবার সরবরাহ হবে না, এবং কোনো ট্যাঙ্ক বা সজোয়া যান যদি এই পথ দিয়ে আসে, তাহলে অতর্কিত আক্রমণ করে সেগুলোকে উড়িয়ে দেওয়া হবে। এভাবেই আফগানিস্তানরা পাহাড়ের ভেতরে লুকিয়ে থেকে শহরের ক্যাম্পগুলোকে আক্রমণ করত। তাই বাইরে থেকে এসে আফগানিস্তান শহরে ক্যাম্প করা মোটেও সম্ভব নয়। অনেক সময় তো এরকমও হতো যে শহরের মাঝখানের কোনো ক্যাম্পের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পে প্রায় 1 মাসের সরঞ্জাম পাওয়া যায়নি। আফগানিস্তানরা লুকিয়ে থেকে গুরুত্বপূর্ণ পাস এবং শহর, ব্রিজ সবকিছু উড়িয়ে দেয়। ফলে মাসের পর মাস সৈন্যরা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকত। শেষ পর্যন্ত বিপুল ব্যয় এবং ক্ষয়ক্ষতির মুখে সোভিয়েত ইউনিয়ন সহ পশ্চিমারা এখান থেকে সরে যেতে বাধ্য হয়। উন্নত ড্রোন, স্যাটেলাইট ও নজরদারি প্রযুক্তি থাকার পর পাহাড়ি গুহা, সংকীর্ণ উপত্যকা এবং স্থানীয় নেটওয়ার্কের ভেতরে লুকিয়ে থাকা যোদ্ধাদের পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রায় 20 বছরের যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করেও দেশের বড় অংশে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি। সামরিক ব্যয় $1 ট্রিলিয়ন পৌঁছালেও বাস্তবে নিয়ন্ত্রিত সীমিত এলাকায় আবদ্ধ ছিল। আফগানিস্তানের আরেকটি বড় বাস্তবতা হচ্ছে এর জাতীয়তাবাদী কাঠামো। অসংখ্য উপত্যকায় বিচ্ছিন্নভাবে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ। এই আফগানিস্তানের বিভিন্ন উপত্যকায় রয়েছে এক একটা শ্রেণীর মানুষ এবং তাদের রয়েছে এক একটা নেতৃত্ব। তাদের গোষ্ঠী, নেতৃত্ব এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণই আলাদা। এই আফগানিস্তানের ভেতরেই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়াটাই খুব কঠিন। সেখানে কেন্দ্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তো আরও বেশি কঠিন। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যে আফগানিস্তানে টিকে থাকা শুধু অস্ত্র বা অর্থের বিষয় নয়, এটি স্থায়ী মানসিকতা, ভূখণ্ডের জটিলতা এবং স্থায়ী ধৈর্যের একটি পরীক্ষা। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।